প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনি জানেন, শুক্রবার রাতে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ভাষণ দিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের মতো আন্তর্জাতিক মঞ্চে প্রধান উপদেষ্টার ভাষণকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি পুরো ভাষণটি মনোযোগ দিয়ে শুনেছি এবং তাতে করে উনি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিশ্ব দরবারে এক ধরনের জবাবদিহিতার মতো করে বলেছেন। বিশ্বের অন্যতম বড় ইস্যু প্যালেস্টাইন এবং ইসরায়েলের যে যুদ্ধ, গাজার যে পরিস্থিতি, সেটি নিয়ে বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়েছেন যে কোন জায়গা থেকে শান্তির দিকে পৃথিবী এগুতে পারে। এবং তৃতীয় যেটি বলেছেন যে বাংলাদেশের গত 15 বছরে প্রায় $236 বিলিয়ন যে লুট হয়েছে রাজনীতিবিদদের, আমলাদের, ব্যবসায়ীদের মাধ্যমে, উনি যেই জায়গাটিতে আটকে গেছেন ওই সরকারগুলো, ওই দেশগুলো, আপনি জানেন যে ওইসব দেশ কখনো কখনো এই অবৈধ অর্থকে উৎসাহিত করে, তাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে অবৈধ অর্থের উপর। আমরা সেই বিষয়ে আলাদা করে আলোচনা করব। আমি একটা বিষয় জানতে চাচ্ছি, আমার কেন জানি মনে হয়েছে উনি গত বছর এই সময়ে জাতিসংঘের যে ভাষণটি দিয়েছিলেন উনি একটা ফলো আপ করেছেন। কি মনে হয় আপনার? নিশ্চিতভাবে ফলো আপ করেছেন এবং উনি ওই কথা বলেছেন যে গত বছর যখন উনি গিয়েছিলেন তখন অভ্যুত্থানের ঠিক পরপর তখন তিনি একটি রূপান্তরের রূপকল্প বলেছিলেন, একটা স্বপ্নের কথা বলেছিলেন। উনি বলেছিলেন তরুণরা পরিবর্তন চায়। এবার উনি বিশ্বের নেতাদের কাছে বলতে চেষ্টা করেছেন যে গত 12-14 মাসে পরিবর্তনটিকে আমরা কোন জায়গায় দেখতে পাচ্ছি। এবং উনি এও বলেছেন, কারণ আপনি জানেন দেশের ভেতরে এবং বাইরে অনেকেই সংস্কারের গতি অনেক শ্লথ বলে মনে করছেন। উনি বলছেন যে এটি একটি চলমান প্রক্রিয়া। উনি একটা জিনিস কিন্তু খুব গুরুত্বের সাথে বলেছেন যে যে ধরনের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করেছেন তিনি চাইলে অর্ডিন্যান্স জারি করে সবগুলো সংস্কার করে ফেলতে পারতেন, কিন্তু উনি ওই পথে হাঁটতে চাননি। উনি চেয়েছেন রাজনীতিবিদ, স্টেক হোল্ডারদেরকে নিয়ে ইনক্লুসিভ সংস্কারের দিকে যেতে। এই কথাটি উনি ওইখানে ব্যাখ্যা করেছেন। আরেকটি জিনিস হচ্ছে, আপনি জানেন যে উন্নয়ন সহযোগীদের এক ধরনের কিন্তু রোল রয়েছে বাংলাদেশের গণতন্ত্রে। কাজেই তারাও, এটি একটি অন্তর্বর্তী সরকার, দিন শেষে অনির্বাচিত সরকার। কাজেই তাদের ভেতরে, তাদের মনেও কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। সেগুলো কোনোটা জাতীয় নিরাপত্তার সাথে সম্পর্কিত, কোনোটা তরুণদের ভবিষ্যৎ দিক নির্দেশনার সাথে সম্পর্কিত। উনি বিশ্ববাসীকে বোঝাতে চেষ্টা করেছেন যে বাংলাদেশের তরুণদের স্বপ্ন অটুট রয়েছে। আরেকটা বিষয় নিশ্চয় করেছে, সেটা হলো 6জন রাজনৈতিক দলের নেতা নেওয়াটা, যে সব বাংলাদেশি তার সঙ্গে রয়েছে নিশ্চয়ই। এবং আমার কাছে এটি অত্যন্ত ভালো মনে হয়েছে। দেখুন, 3টি দলের প্রতিনিধিত্ব আমরা দেখতে পেয়েছি। এটি একটি সভ্য গণতান্ত্রিক দেশে এইটাই রিচুয়াল। কারণ আজকে উনি গভর্নমেন্টে আছেন, কালকে থাকবেন না। এই যে ব্রিটিশ বিজনেস কাউন্সিল, যারা ব্যবসায়ী গোষ্ঠী, তারা আগামীতে কাদেরকে নীতি প্রণয়নে দেখতে পাবেন? বিএনপি কিংবা জামাত কিংবা এনসিপি, তাদের সাথে উনি তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন। এই ঘটনাগুলো কিন্তু আমরা আগে কখনো রাজনীতিবিদদের মাধ্যমে দেখিনি। আর শারীরিক আচরণ এবং ইত্যাদি আমাদের অতীতের দেখা অনেক কিছু থেকে অনেক বেশি ভিন্ন। একটা কথা উনি খুব প্রণিধানযোগ্য বলেছেন, উনি ভারতের ব্যাপারে আবার কিন্তু বলেছেন বিশ্বের দরবারে যে ভারত তরুণদের পরিবর্তন মেনে নিতে পারে, আমরা সেই বিষয়টি আলাদা এবং তাকে তালেবান বলে বিশ্বের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছেন। জি আশরাফ কায়সার, আমরা এখন কয়েকটি বিষয় নিয়ে আলাদা করে আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাই। যেটা আপনি বলছিলেন যে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির কথা জাতিসংঘকে জানিয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন যে এর পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠার সংস্কার কার্যক্রম চলমান থাকবে, যেটা আপনি বলছিলেন। আগামী নির্বাচন ও চলমান সংস্কার প্রসঙ্গে তিনি যে বার্তা দিয়েছেন তা দেশি বা বিদেশির কাছে আস্থার জায়গাটা কতটুকু? প্রথমে যদি আমি বিদেশিদের কথা বলি, তারা কিন্তু নির্বাচনকে গন্তব্য মনে করে না। তারা নির্বাচনকে পথের একটি যাত্রা বিরতি মনে করে। নির্বাচনের পরে আপনি যে সুশাসন এনশিওর করবেন, আপনি যে দুর্নীতি মুক্ত শাসন করবেন, আপনি যে দলীয়করণ করবেন না, এইগুলোকে তারা বলে ডেলিভারেবলস। এবং বাংলাদেশের মানুষ যারা 5ই অগাস্টে শেখ হাসিনাকে বিদায় করেছে, তারা কিন্তু ওগুলো চাচ্ছে। তার নাম সংস্কার কিনা, তার নাম পরিবর্তন কিনা, তার নাম অর্ডিন্যান্স কিনা, দে ডোন্ট নো।
কাজেই বিশ্বের কাছে তাকে বলতে হয়েছে যে এত বড় গণহত্যার পরে আমরা একটা পরিবর্তনমুখী বাংলাদেশের দিকে যাচ্ছি, নির্বাচন তার একটি পথযাত্রা, এটি পরিষ্কার করেছেন। দেশের ভেতরে আমরা যখন দেখুন, আমাদের অনেক রাজনৈতিক দল ক্ষুদ্র স্বার্থে অনেক আচরণ, অনেক পজিশনিংয়ে নিজেদেরকে নিয়ে গেছে। কথার কথা যে পিআর হবে নাকি প্রচলিত পদ্ধতিতে হবে, এটি কিন্তু জাতিসংঘ পর্যন্ত যাওয়ার কোনো বিষয় না, এমনকি দেশের ভেতরে জাতিসংঘের অফিস পর্যন্ত যাওয়ারও বিষয় না। এটি একটি নির্বাচন পদ্ধতি। আমরা অনেকে অনেক কিছু ভাবছি নির্বাচনটি নিয়ে, কিন্তু এবারের নির্বাচন নিয়ে আমার সবচেয়ে ভালো লাগছে অনিশ্চয়তার নির্বাচন। আগের যত প্রেডিকশন আপনার আছে, রিসেন্টলি আমরা বেশ কিছু সার্ভেও দেখেছি, আমি আপনাকে হলফ করে বলতে পারি আপনি অবাক হওয়ার জন্য অপেক্ষা করবেন ফেব্রুয়ারির মাঝামাঝি। কেননা এখানে সুইং ভোটাররা ডিসাইড করবে, 60% যার মন আপনি ধরতে পারেন নাই, যে 16 বছর আপনার সাথে কোনো সম্পর্কে ছিল না, যে আপনাকেও গভীরভাবে পর্যবেক্ষণ করেছে যেমনটি শেখ হাসিনার অপশাসনকে করেছিল। কাজেই এমনকি গত 12 মাস আপনি যে কর্মকাণ্ড করেছেন সেটিকেও তারা মূল্যায়ন করছে। এই যে কথাগুলো, এগুলো রাজনীতিবিদদেরকে গভীর মনোযোগের সাথে দেখতে হবে। এই প্রথম বাংলাদেশে নির্বাচন একটা কৌশল, নির্বাচন একটি পরিকল্পনা, নির্বাচন একটি সততা এবং নির্বাচন প্রতিশ্রুতির ডালা হতে হবে। এই জায়গাটিতে আমার মনে হয়েছে যে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে সংশয় আমার নাই। নির্বাচনটি আইন শৃঙ্খলা, দেখুন আইন শৃঙ্খলা কিংবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে চ্যালেঞ্জ আছে, কেননা আমরা জানি একটি বড় দল নির্বাচনের বাইরে, তারা প্রতিদিনই মিছিল করার চেষ্টা করছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু মানুষ মুখিয়ে আছে। এবং আপনি যদি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভোটের হার দেখেন, জাতীয় নির্বাচনে আপনি ওই হারকেও ছাড়িয়ে যেতে পারবে। এই নির্বাচনটি এতটাই ইনক্লুসিভ হবে। আরেকটা বিষয় যেটা আমরা বারবার আপনার সঙ্গে কয়েকবার আলোচনা করেছি এই অনুষ্ঠানে, সেটি হলো যে পুরনো ভোটের হিসাব যেটা দেওয়া হতো, অমুকের এত পার্সেন্ট, অমুকের তমুক পার্সেন্ট, সম্ভবত এটা টোটালটাই একেবারেই আলাদা হয়ে গেছে। আমি বলে থাকি আমরা একটা পরিষ্কার ক্লিন স্লেট নিয়ে এবারের নির্বাচনে অংশ নিচ্ছি। এখানে স্লেটটি একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা হয়েছে। আপনি এখন রিড্র করবেন আপনার রাজনৈতিক ভিত্তি এবং আপনার সমর্থন এবং আপনার প্রতি মানুষের আস্থা। এটি দেখুন, রাজনীতিবিদদের যারা আত্মবিশ্বাসী তাদের জন্য এটা একটা সুবর্ণ সময়। ইতিহাসে কয়বার আপনি একটা ক্লিন স্লেট নিয়ে নির্বাচনে জিতে পেরেছেন? এই দলগুলো আমরা অপশাসনও করতে দেখেছি, ভালো শাসনও করতে দেখেছি, কিন্তু এখন বলা হচ্ছে যে ভাই তার অতীত, ভবিষ্যতে সে কি করবে এবং আমরা তাকে পরিষ্কার দেখতে চাই। তার প্রতিনিধি কে হবে? উনি কি মাসলম্যান হবেন? উনি কি দুর্ব্যবহার করবেন? উনি কি সেই লোকটা হবেন যিনি বাড়ি গাড়ি হাঁকাবেন? এবং দেখুন, একটা দল আগ বাড়িয়ে ঘোষণা দিয়েছে তারা বাংলো নিবে না, তারা গাড়ি নিবে না। আমার কাছে কিন্তু ভালো মনে হয়েছে, কেন এই সরকার যে গাড়ি কিনছে 400টি গাড়ি এবং উপদেষ্টাদের জন্য অথবা মন্ত্রীদের জন্য, এগুলো আমাদের কাছে 5ই আগস্টের পরে কিন্তু আর ভালো লাগছে না, বেশ দৃষ্টিকটু মনে হচ্ছে। এমনকি প্রধানমন্ত্রীর বাড়ি আপনার লুই খানের ডিজাইন ভেঙে আপনি করবেন, অতীতে যারা 2টা বাড়ি করেছিল তারা অন্যায় করেছে। পৃথিবীর কোথাও প্রধানমন্ত্রীকে এই লেভেলে নিয়ে যাওয়া হয় না। এই যে আমরা বলছি যে মোগল সম্রাটের মতো ক্ষমতাবান হয়ে ওঠেন, এই বাড়ি থেকেই তার সূচনা হবে, ওই বাড়িতেই গণভবনের পরিবেশ আপনি খুঁজে পাবেন। কাজে আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে আমরা ওই অপশাসন থেকে যেন বেরিয়ে যাই। নির্বাচনটিতে যে কারো ভালো করার সম্ভাবনা আছে। এটি একটি নতুন রাজনীতির খেলা। এই রাজনীতিতে ভালো ব্যবহার আপনাকে ভোট দিবে, এই রাজনীতিতে আপনি জনঘনিষ্ঠ ইস্যু আপনাকে ভোট দিবে। আপনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখেছেন স্টুডেন্টদের ইস্যু নিয়ে যারা কথা বলেছে তারা কেন ভালো করেছে, কেননা দলীয় পরিচয় একটি সীমাবদ্ধতা হিসাবে আবির্ভূত হয়েছে। হোয়াট ইফ জাতীয় পর্যায়েও দলীয় পরিচয় সীমাবদ্ধতা হলো? প্রতিটা ধরুন 300টা আসনে যে এমপি ক্যান্ডিডেট, সে তো ওই এলাকার আইন প্রণেতা হবেন, তার দলীয় পরিচয় কোন দল, আওয়ামী লীগ কিংবা বিএনপি কিংবা জামাত, সেটি সেকেন্ডারি। মানুষ যদি একবার এটি বুঝতে শুরু করে এবং মার্কা থেকে যদি সে কিছুটা সরে গিয়ে ক্যান্ডিডেটের কোয়ালিটির দিকে তাকায়, রেভলিউশনারি ঘটনা ঘটে যাবে। ইতিমধ্যে তো অনেকে বলছেন যে এবারে নির্বাচনে প্রার্থী হবে মূল বিষয়, মূল ফ্যাক্টর, সেখানে তার মার্কা বা দল সেটি কোনো, আমি তাই মনে করি। দেখুন, আমাদের রাজনীতিতে একটা কথা আছে যে কোনোভাবে মার্কাটা আদায় করে এলাকায় যেতে পারলে এই জিনিস এবার জমবে না। কারণ মার্কা যতটা টেন্টেড হয়েছে এটা অতীতে কখনো হয় নাই। কাজেই ওই লোকটি
তার যোগ্যতা, দক্ষতা, তার দুর্নীতি করা কিংবা না করা এবং মানুষের সাথে ব্যবহার। একজন ভোটার শুধু মানে ভালো ব্যবহার আশা করে, এর বাইরে তার প্রত্যাশা নেই। কাজেই এই নির্বাচন আমি বলবো দলগুলোকে এই যে পিআর কিংবা ট্র্যাডিশনাল এই বিতর্কে সময় না দিয়ে তাদের উচিত হবে রাজনীতির নতুন পাঠ অনুযায়ী নির্বাচনে অংশ নিতে। আমরা নির্বাচনের প্রসঙ্গে যখন আসলেনি, একটি প্রশ্ন আপনাকে আমরা করতে চাই, সেটি হলো যে আপনি জানেন যে এবারে নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানটা নড়বড়ে, এটা স্বীকার করতেই হবে। সরকারও স্বীকার করছে, তারা বলছেন যে আইনশৃঙ্খলা বাহিনী সব ঠিক করে ফেলছে। অনেকে বলছেন যে একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের জন্য এখন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব সবচেয়ে বেশি। আমার প্রশ্ন হলো, রাজনৈতিক দলগুলো যদি দায়িত্ব সেটি পালন করতে না পারে তাহলে সেই দলটির অবস্থা কি হবে? দেখুন, মানুষ গভীর মনোযোগের সাথে দেখছে রাজনৈতিক দল কি দায়িত্ব পালন করছে। এটিও নির্বাচনে প্রভাব তৈরি করবে। পুলিশ এখন একটা বেদিশা অবস্থায় আছে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনও বেদিশা অবস্থায় আছে। দেখুন, এই দুইটি সংস্থা কোনো না কোনো একটি কিবলা নির্ধারিত না করে কাজ করতে পারে না। অতএব পুলিশ এখন খুঁজছে যে নির্বাচনে কে বিজয়ী হতে পারে, তার বাসার ড্রয়িং রুম কোথায়, কোথায় গিয়ে লেনদেনটা সে করবে। এমনকি স্থানীয় প্রশাসনও চাচ্ছে তার পদ পদোন্নতির জন্য কোন দলের সাথে যুক্ত হবে। ইদানিং বোধহয় একটু চেঞ্জ হয়ে যাচ্ছে অনেকটাই। এবং এইটা যদি আপনি রাজনৈতিক দলগুলোর দিক থেকে ইঙ্গিত পায় যে এই আচরণ আমরা এবার আর গ্রহণ করছি না, দেখুন এদের চেয়ে ভুক্তভোগী দল তো আর কেউ নাই। জামাত ইসলামের কথা বলেন, বিএনপির কথা বলেন, এনসিপির নতুন দল, সবচেয়ে নির্যাতিত, অমানসিক নির্যাতনের শিকার। কাজেই তারা কেন ওই পচা গলা পুলিশ এবং বেসামরিক প্রশাসনকে জায়গা করে দিবে? বরং তারা বুকের পাটা নিয়ে বলুক যে একটা নিরপেক্ষ নির্বাচন হোক, আমরা সত্যি দেখতে চাই কে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারেন। দেখুন, আমাদের পুরোটা একবারে খেতে গিয়ে অতীতে যত বিপদ হয়েছে, এমনকি যাকে আপনি ভাবছেন যে এবারে নির্বাচনে বিজয়ী হবেন, কথা ধরে নিলাম তার ফলাফল ভালো হলো না, তাতে কি 5 বছর পরে আপনি এই পুরো সুইং ভোট আপনার পক্ষে এনে আপনি বিজয়ী হতে পারেন। আমাদেরকে লম্বা রেসের ঘোড়া হতে হবে, দীর্ঘমেয়াদে প্ল্যান করতে হবে। এই যে এই নির্বাচনী জীবনের শেষ নির্বাচন তা কিন্তু না। কিন্তু এটা অনেক রাজনৈতিক দল ভাবছে, বা কোনো ব্যক্তিও ভাবছে না। এটা এই কারণেই ভাবছে যে আমাদের রাজনৈতিক দলগুলোর দীর্ঘমেয়াদে কোনো পরিকল্পনা নেই। আমাদের দলগুলো ব্যক্তি পূজা করে। এখানে যে শীর্ষ ব্যক্তি, তার সুস্থ থাকাই তো কঠিন, কেননা তার আশেপাশের লোকগুলো তাকে অসুস্থ বানিয়ে ফেলে তার পূজা করতে গিয়ে। একইভাবে দলগুলো দূরে দেখতে পায় না। আপনি যদি আজকে তরুণদের, এই যে প্রফেসর ইউনূস জাতিসংঘে যেভাবে তরুণদের স্বপ্নের কথা বলেছেন, আপনি 3টি দলকে বা 5টি দলকে আলাদা করে জিজ্ঞেস করেন ওই স্বপ্নের বাস্তবায়নে তাদের প্রায়োগিক পরিকল্পনাটি কী। আমরা সেটা বিদেশে লোক পাঠানো বলি, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বলি, আমরা কর্মসংস্থান বলি। যেই দল এই লাইনে হাঁটতে পারবে আমার মনে হয় সেই দল নির্বাচনে ভালো করবে। এবং প্রতীকী অর্থেও আপনি যদি দামি গাড়ি না নেন, বাংলো ব্যবহার না করেন এবং মেকশিওর করেন যে আপনার মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত হবে প্রতীকী অর্থে, কারণ আমি নিশ্চিতভাবে মনে করি রাজনীতিবিদদের ছাড়াও প্রশাসন, আমলা, চেয়ার টেবিল, কেরানি, বাংলাদেশের ঘুষের স্তর অনেক গভীরে। কাজেই কোনো এক জায়গায় তো শুরু হতে হবে। এবং আমরা কিন্তু অতীতে এরকম উদাহরণ দেখেছি। এটা যে সম্ভব না তা কিন্তু না। আমার মনে হয় মানুষের প্রত্যাশা হচ্ছে এরকম একটি শাসন অন্তত 1 বছরের জন্য দেখা, যে বাংলাদেশে সুশাসন হয়। এবং রাজনৈতিক দলগুলোর, দেখুন গত কয়েক মাসে আমি রাজনৈতিক দলগুলোকে দায়ী করি নির্বাচনের অনিশ্চয়তার জন্য। দেখুন, অন্তর্বর্তী সরকার একটা ফ্যাসিলিটেটর, সে মধ্যস্থতাকারী। 6 মাস পরে তাদের কেউ কেউ এমনিতেই বিদেশের নাগরিক এবং বাক্স প্যাটরা গুছিয়ে রেখেছেন, চলেও যাবেন। কিন্তু দেশটা তো আমাদের, দেশটা রাজনৈতিক দলগুলোর, দেশটা তার জনগণের। কাজেই রাজনৈতিক দলগুলোর আরও দায়িত্ব নিতে হবে। একে অন্যে বিবাদ করা এটি কিন্তু অনেক ছোট মাপের রাজনীতি। বড় মাপের রাজনীতিটা কোথায়? একটা দল এসে কেন বলে না যে আমার এরকম একটা ভিশন আছে এবং আমি ছাড় দিতে রাজি আছি? এখন পুরো খেলাটাই হয়ে গেছে ভিন্ন। আপনার ছাড় দেওয়া আপনাকে অনেক বেশি পেতে সাহায্য করবে। আশরাফ কায়সার, এই রাজনীতি নিয়ে একটা প্রশ্ন আপনাকে করতে চাই। সেটি হলো যে আমরা গতকালকেও আমাদের অতিথিদের কাছে প্রশ্নটা করেছিলাম, একই প্রশ্ন আপনাকেই করব। সেটি হলো, এবারের যে তরুণ ভোটাররা 4 কোটি তরুণ ভোটার, একেবারেই 4 কোটি, যারা আসলে কোনোদিনই ভোট দেয়নি, এটা হলো বাস্তবতা।
এই তরুণ ভোটাররা কিন্তু একটা প্রশ্ন সব রাজনৈতিক দল এবং প্রার্থীকে করবে, সেটা হলো যে কেন আপনাকে ভোট দেব, এই প্রশ্ন কিন্তু তারা উঠাবে এবং এই প্রশ্নের জবাব কিন্তু তারা চাইবে, এবং জবাব যদি যথার্থ না হয় তাহলে ফলাফল কিন্তু পাল্টে যেতে পারে। আপনার কি মনে হয়? আমি একদমই আপনার সাথে একমত। দেখুন, এই তরুণ ভোটাররা কিন্তু আপনার আর আমার মতো বায়বীয় উত্তরে হ্যাপি হবে না। সে সাদাকে সাদা বলতে জানে, কালোকে কালো বলতে জানে। সে জিজ্ঞেস করবে কেন আপনাকে ভোট দিব, এবং তখন আপনাকে স্পেসিফিক হতে হবে যে এই কারণে আমি প্রত্যাশা করছি। ভালো রাজনীতিবিদ বা ভালো রাজনীতির ইতিহাসে এর চেয়ে সুবর্ণ সময় আর কখনো আসেনি। কেননা আমরা মাসলম্যান রাজনীতি দেখেছি, কালো টাকার রাজনীতি দেখেছি, গুন্ডা পান্ডাদের রাজনীতি দেখেছি, ল মেকার হয়েছেন যিনি কোনোদিন ল বিষয়ে কিছুই জানেন না। তার বিপরীতে একটি নতুন রাজনীতির সূচনা তৈরি হচ্ছে, এবং আপনি এই যে ভোটের যে সংজ্ঞা নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে, রাজনীতির সংজ্ঞা নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি একটা স্বতন্ত্র প্রার্থী ভিপি হতে পারেন, আপনি ভাবেন আমাদের চোখে ভিপি ছিল কারা? বাসদের হবে, জাসদের হবে, ছাত্রলীগ হবে, ছাত্রদল হবে, দলের বাইরে ভিপি হবে চিন্তাই করা যায়নি। মানুষ আপনাকে দলদাস হিসাবে দেখতে চাচ্ছে না। এবং আপনি যত ওই যে আমাদের একজন নেতা বক্তৃতা দেয়, তার পাশে 150 লোক দাঁড়িয়ে থাকে, তারপর মঞ্চটি ভেঙে পড়ে, এটি হচ্ছে হাস্যকর রাজনীতি। এই জায়গা থেকে আপনি যখন একা বলবেন, মানুষ আপনার চোখের দিকে তাকিয়ে আপনার কথাটি আপনার হৃদয় থেকে আসছে কি না এটি দেখতে চায়। কাজে আমার ধারণা দলগুলোর উচিত হবে নতুন অনেক ক্যান্ডিডেটকে সুযোগ করে দেওয়ার। তার দলের সাথে সম্পর্কিত নাও হতে পারে, তার দলের সব কিছুকে সে একমত নাও হতে পারে, কিন্তু সে যে ফ্লেভারটা অ্যাড করতে পারবে এই দলের ভেতরে, সেটি হচ্ছে এইবার রাজনীতিতে কাজে লাগবে এবং ভোটের মাঠে অবিশ্বাস্য ফল বয়ে আনতে পারে। দেখুন, অনেকেই বলছেন যে দক্ষিণপন্থীদের একটা বিকাশ হয়েছে এবং তারা ভালো করছে, আগামীতে হয়তো আরও ক্যাম্পাসেও ভালো করবে, স্থানীয় পর্যায়ে ভালো করার সম্ভাবনাও আছে। আমি বলবো যে সুইং ভোটার 60%, সে এখনও মনস্থির করে নাই, সে আপনাকে দেখছে, সে ওই ব্যালট পেপার হাতে নিয়ে ঠিক করবে যে আপনাকে ভোট দিবে কিনা। কাজেই আপনি সত্যি জীবনে প্রথম পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছেন, এই জিনিস তার মনস্তত্ত্ব আপনাকে আগে পড়তে হবে এবং সততার সাথে পাঠ করতে হবে। জোড়াতালির রাজনীতি কাজ করবে না। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। প্রধান উপদেষ্টা তার ভাষণে অর্থ পাচারের বিষয়টি এনেছেন এবং উনি বিশ্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহযোগিতা চেয়েছেন যে বাংলাদেশ থেকে যে হাসিনা ফেসিস্ট অর্থ পাচার করেছে সেটাকে ফিরিয়ে আনা যায় কিভাবে। বিষয়টা আপনি কিভাবে দেখছেন? খুব সম্প্রতি এই বিষয়ে ফাইন্যান্সিয়াল টাইমস যেই ডকুমেন্টারিটা বের করেছে, আমি বাংলাদেশের সবাইকে অনুরোধ করব সেটি দেখার জন্য। জার্নালিস্টিক কোয়ালিটির জন্য, তথ্যভিত্তিক এবং ডকুমেন্টারি ভ্যালু কি করে একটা পরিস্থিতিকে বর্ণনা করতে পারে। সেখানে আপনার $236 বিলিয়ন একটা রাফ এস্টিমেট ধরে হিসাব করেছেন। তারা আলাদা আলাদা করে বলেছেন ব্যাংকিং সেক্টর থেকে কত গেছে, ইনফ্রাস্ট্রাকচার থেকে কত গেছে, এনার্জি থেকে কত গেছে। পৃথিবীতে একক রাষ্ট্র হিসাবে এত বড় অ্যামাউন্টের লুট আর ব্যাংক রবারি আর কখনো ঘটে নাই। আমরা অতীতে ল্যাটিন আমেরিকা শুনতাম, আমরা এইসব শুনতাম। বাংলাদেশ এখন ওই জায়গায় চলে গেছে শেখ হাসিনার কারণে। এখন গভর্নমেন্ট গত 12 মাসে কনসিস্টেন্টলি যেই কাজটা করছে সেটা কিন্তু এইটা, এবং গভর্নর অথবা অর্থ উপদেষ্টা এই কাজের সাথে বিশ্বের ইউকে থেকে শুরু করে অনেক দেশের সাথে কাজ করছে। কিছু সাফল্য এসেছে ইউকে থেকে, যুক্তরাজ্য থেকে। এখানে কিন্তু সম্ভবত এই সাফল্যের পেছনে
ইউকের মূলধারা মিডিয়াও কিন্তু অনেকটা ভূমিকা রেখেছে। আমি বলবো বাংলাদেশের মিডিয়াকে ইউকের মিডিয়া খেয়াল করতে হবে। ইউকের মিডিয়া যেভাবে বাংলাদেশের পরিস্থিতিকে রিপোর্ট করেছে, টিউলিপ কানেকশন বের করেছে, গণভবনে টিউলিপের প্রচারণার জিনিসপত্র বের করেছে, তার বাংলাদেশে অ্যাসেট, তার বাংলাদেশে এনআইডি, তার বাংলাদেশে আয়কর, এই এত এত ডেপথে গিয়ে আর কোনো মিডিয়া এটি করেনি। ইউকের মিডিয়া ইউকেতে কিন্তু সাংঘাতিক প্রভাবশালী। দেখুন, ওখানে গিয়ে আপনি সাইফুজ্জামান সম্পর্কে অনেক কথা বলতে পারবেন, সালমান সম্পর্কে, তার ভাই সম্পর্কে, কিন্তু তাদের মিডিয়া যদি ওটাকে পিক আপ না করতো, আমার মনে হয় যে ওখানকার রেগুলেটরি বডি এটি করতো না। এখন ইউকে আমাদের কাছে এক্সাম্পল, যে ওখানকার অথরিটির সহযোগিতা পেলে আমরা এখনো রিপ্যাট্রিয়েট করতে পারিনি, কিন্তু সম্পদ ফ্রিজ করতে পেরেছি। এটা কিন্তু চিহ্নিত করতে পেরেছে, এটা বড় জিনিস। চিহ্নিত করতে পেরেছে, এবং আপনি জানেন যে পাচারকারীদের কাছে সম্পদ ফ্রিজ হওয়া একটা বড় ঘটনা, কারণ তখন আপনি ট্রেলটা দেখতে পাবেন যে কোথা থেকে এলো। এটি পৃথিবীর অন্যতম সফিস্টিকেটেড টেকনোলজিক্যাল নেটওয়ার্ক, যে আজকে ক্যারিবিয়ান আইল্যান্ডে গেছে, সেখান থেকে কোথায় গেছে, সেখান থেকে কোথায়, এবং এই যে সাইফুজ্জামানের যে 330টির মতো শুধু ইউকেতে, বাকি 6টি কন্টিনেন্টে রয়েছে। বাংলাদেশ সরকারের, আমি বলবো যে যে জায়গায় হাত দিয়েছে। আরেকটা জিনিস প্রফেসর ইউনূস ভালো বলেছেন, প্রবলেমটি কিন্তু এখন শুধু বাংলাদেশের না, বিশ্বের, আপনি মালয়েশিয়ান এক্সাম্পল জানেন, আপনি পাকিস্তানের এক্সাম্পল জানেন, এবং আমি ঢাকায় কোনো কোনো বিশেষজ্ঞকে দেখা করেছিলাম, তারা ওই দুটি দেশের কনসালটেন্ট ছিলেন, তাদের সাকসেস রেট কিছুটা হলেও আছে। উনি আন্তর্জাতিক আইনের কথা বলেছেন, এবং উনি আন্তর্জাতিক রেগুলেটরি বডিগুলোকে একসাথে কাজের কথা বলেছেন। সবচেয়ে বেশি বলেছেন যে সরকারগুলোকে প্রকাশ্যে বলতে হবে যে এই অবৈধ অর্থ তারা ওখানে পার্ক হতে দেবেন না, এবং যেই কৃষক, শ্রমিক, যাদের অর্থ এটি, তাদের কাছে তারা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে কমিটেড। দেখুন, আজকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা কিংবা অস্ট্রেলিয়া, যেই জায়গাগুলোতে, বা দুবাই, তারা কিন্তু মুখে আপনাকে অনেক সুশাসনের কথা বলবে, তারা বলবে যে এখানে অর্থ আনার কোনো সুযোগ নাই, কিন্তু রিয়ালিটি তো ভিন্ন। কাজেই সরকারকে চাপে ফেলতে হবে, বলে যে তারা যে সুশাসনের গল্পটি বলে, সেই সুশাসনের পথ ধরে আমরা তাদেরকে জবাবদিহিতার আওতায় আনব। এবং এতে করে যেটা সুবিধা হবে, ধরুন আগামীতে কারো দুর্নীতি করার ইচ্ছা, নিশ্চিত অনেকেরই ইচ্ছা আছে, তাদেরও একটু উৎসাহে ভাটা পড়বে যে এই তদন্ত তো আরও একজন গভর্নর নিশ্চয়ই শুরু করবেন, কিংবা আরেকটা রেগুলেটরি বডি শুরু করবেন। কাজেই ওনার আহ্বান জাতিসংঘে দেওয়াটা আমার মনে হয়েছে বিষয়টির তাৎপর্য অনেক উপরে তুলেছেন, এবং এটি শুধুমাত্র 1 বিলিয়ন 2 বিলিয়নের চুরি না, যেটাই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী করেছেন, এটি কিন্তু 236 বিলিয়ন ডলারের চুরি। আমরা যদি 11টি প্রতিষ্ঠানের, যেটি দুর্নীতি দমন কমিশন বিশেষভাবে নজর দিয়েছে, সেটিও প্রায় 20 বিলিয়ন ডলার। কাজেই এই জায়গাটা পৃথিবীর কাছে পরিষ্কার করতে হবে যে আমি বারবার ফাইন্যান্সিয়াল টাইমসের কথা বা ব্রিটিশ মিডিয়ার কথা কেন বলি, ওরা ঠিক পরের লাইনেই বলে পৃথিবীর দরিদ্রতম একটি দেশ থেকে পাচার হওয়া অর্থ, মানে এটি কিন্তু কোনো উন্নত দেশ থেকে না। এই যে সালমান রহমান, এই যে সামিটের আজিজ খান, এস আলম, এরা নিয়ে গেছে কার কাছ থেকে? এই রিক্সাওয়ালা থেকে, এই হকারের টাকাটা চুরি করেছেন, শেয়ার মার্কেট থেকে নিয়েছেন, ব্যাংক লুট করেছেন, ইত্যাদি ইত্যাদি। এটি যদি আপনি অপরাধের মাত্রা হিসাবে দেখেন, দেখুন আমাদের কাছে একটা জিনিস মনে হয় যে গণহারে হত্যা মামলা দিয়ে তো আপনি জেলখানায় কিছু লোককে ভরেছেন, কিন্তু স্পেসিফিক মামলা আমরা যেন 100 বছর রূপকথার মতো বলতে পারি যে এই টাকা কি করে উনি পাচার করলেন। একটা লোক সিঙ্গাপুরে আপনার 50 জন শীর্ষধনীর একজন হয়ে গেলেন, বাংলাদেশ থেকে 12,500 কিংবা 12,000 ডলারের বেশি উনি নিতে পারেন না, আবার সেই টাকা উনি এখানে ইনভেস্ট করলেন। ফলে এগুলো কিন্তু আমাদের পাঠ্য বইয়ে পড়ার মতো সাবজেক্ট। আশরাফ গাছার, আপনি জানেন যে এবারের জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের একটি আলাদা গোল রয়েছে, সেটা হল রোহিঙ্গা প্রসঙ্গ। এবং আপনি দেখেছেন যে রোহিঙ্গা প্রসঙ্গ ফ্যাসিস্টের আমলে অনেকটা দ্বিপাক্ষিক হয়ে দাঁড়িয়েছিল, সেটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গিয়েছেন প্রফেসর শুরু থেকেই। এবং আপনি এটাও জানেন যে জাতিসংঘে উদ্যোগে একটি অনুষ্ঠান হবে সেখানে, এবং সেই অনুষ্ঠানে সবাই যোগদান করবেন, এবং বড় আকারের। এই বিষয়ে কিন্তু তিনি আগেভাগেই তার ভাষণে বলেছেন। উনি বলেছেন যে মিয়ানমারের সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী রোহিঙ্গারা এবং বাংলাদেশ।
তিনি আরেকটা কথা বলেছেন যে রোহিঙ্গা সংকট কোনোভাবেই মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনো দ্বিপক্ষীয় বিষয় নয়। বাংলাদেশ শুধু একটা দায়িত্বশীল প্রতিবেশী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল সদস্য হিসেবে মানবিক দায়িত্ব পালন করেছে বা করে আসছে। তিনি আরও বলছেন যে এটি শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে না, বরং বাংলাদেশের আশ্রয় পাওয়া বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারের প্রত্যাবাসনকেও কঠিন করে তুলছে। তিনি আরেকটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন, সেটি হলো যে গত 8 বছরও রোহিঙ্গা সংকটের কোনো সমাধান দৃষ্টিগোচর হচ্ছে না এবং বাংলাদেশ প্রতিনিয়তই মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাধ্য হচ্ছে। রোহিঙ্গা সংকট নিয়ে তার এই ভাষণে উনি যে বিস্তারিত তুলে ধরেছেন সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি এক কথায় বলবো, ইটস এ মাস্টার স্ট্রোক। আপনি দেখেন পৃথিবীতে প্রতিদিন নতুন সংকট তৈরি হচ্ছে। গাজার সংকট তৈরি হয়েছে, ইউক্রেনের সংকট তৈরি হয়েছে। এই সব কিছুকে ছাপিয়ে পার্বত্য চট্টগ্রাম কিংবা মিয়ানমারের সাথে একটি রোহিঙ্গা ইস্যু পৃথিবীকে আবার ইনভলভ করে ফেলা, এটি একটা খুব মাস্টার স্ট্রোক ছাড়া এটি কিন্তু সম্ভব হতো না। এই সরকার, প্রফেসর ইউনূস সরকারের গত 14 মাসের অন্যতম বড় সাকসেস। আমি জানি সমালোচকরা অনেক কথা বলেন, এগুলা অদায়িত্বশীল কথা, অ্যাজ ইফ 1.5 লক্ষ লোক হেঁটে পার হয়ে চলে যাবে, পরিস্থিতিটা টানা। আর এটি মিয়ানমার বাংলাদেশের দ্বিপাক্ষিক সমস্যা না, এটি আঞ্চলিক নিরাপত্তার সমস্যা, এটি বড় দেশগুলোর এখানে ঘাঁটি করা কিংবা না করার সমস্যা। এবং আপনি জানেন যে প্রায় 17 লক্ষ রোহিঙ্গাকে মাথাপিছু কত ডলার দিলে তারা মানবেতর জীবনযাপন করবেন, এই দানটাকে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ থেকে আদায় করা। আমি বলবো যে এই যে আপনি প্রায়ই দেখছেন উন্নয়ন সহযোগীরা এবং দেশগুলো একমত হচ্ছে, কক্সবাজারে যাচ্ছে, সেমিনারে কথা বলছে। আরেকটা জিনিস, পৃথিবীতে আমি এই প্রথম দেখলাম ভিকটিম কমিউনিটি কোনো আলোচনায় স্টেক হোল্ডার হয়েছেন। আপনি মিডল ইস্টে খেয়াল করেন, ভিকটিম কমিউনিটি আলাদা, স্টেক হোল্ডাররা খাবার দাবার সামনে রেখে অনেক মিটিং করেন। এখানে কিন্তু ভিকটিম কমিউনিটিকে সামনে রাখা হয়েছে, তারা তাদের কথা বলেছেন। আমি এই পথেই সমস্যার সমাধান হবে বলে মনে করি এবং এটি বাংলাদেশ যে এখন আবার নতুন করে আলোচনায় নিয়ে এসছে এবং দেশগুলোকে বলছে যে তাদের দায় রয়েছে, এটি আমার ধারণা একমাত্র কূটনৈতিক প্রচেষ্টা। আজকে চায়নার দায় রয়েছে, আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের দায় রয়েছে, ভারতের দায় রয়েছে এবং এটি সব দেশ মিলে এর সমাধানের পথে হাঁটতে হবে এবং এটার একটা টেকসই সমাধান করতে হবে। কারণ আপনি জানেন গত 40 বছরে কয়েকবার রোহিঙ্গারা বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন। আরও একটা কথা বলি যে গতকালকেই আরাকান আর্মি অভিযোগ করেছে যে আরসা তাদের ঘাঁটিতে আক্রমণ করেছে। কারণ এখানে আবার একটা নতুন পলিটিক্সের জন্ম হচ্ছে যে রোহিঙ্গাদের একটি সশস্ত্র গ্রুপ আরাকান আর্মির সাথে, যেহেতু টেরিটরিটা আরাকান আর্মিরা এখন কন্ট্রোল করেন, ফলে এদিকে আরসা, এদিকে আরাকান আর্মি, এদিকে সামরিক জান্তা এবং তাদের ব্যাকাররা, ফলে ব্যাপারটি বেশ কমপ্লিকেটেড। আপনাকে অনেক বুঝে শুনেই কোন পক্ষের সাথে কি আলাপ করবেন এইভাবে কিন্তু এগোতে হবে। আশরাফ কাসেম, আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন যে প্রফেসর ইউনূস যেটা আপনি বলছিলেন, বিশেষ করে ফান্ডের ব্যাপারটা, এই বিষয়ে প্রফেসর ইউনূস বলেছেন যে তহবিল সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্পগুলিতে ন্যূনতম জীবনমান বজায় রাখার যৌথ প্রয়াসও ভেঙে পড়ার উপক্রম হয়েছে। অবিলম্বে নতুন তহবিল না এলে মাসিক রেশন অর্ধেকে নামিয়ে এনে মাথাপিছু মাত্র $6 নামতে পারে, যেটা আপনি উল্লেখ করেছিলেন। অথবা ইউনূস আরও বলেন যে তহবিলের অতিরিক্ত কাটছাঁট করা হলে তা নিঃসন্দেহে সুরক্ষা ও নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বাড়াবে, রোহিঙ্গা ক্যাম্পের সীমানা ছাড়িয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে বিদ্যমান দাতাদের সাহায্য বাড়াতে এবং সম্ভাব্য নতুন দাতাদের অনুদান প্রদানের আহ্বান জানান তিনি। আমার প্রশ্ন হলো যে এই যে প্রফেসর ইউনূসের সুস্পষ্ট এবং নির্দিষ্ট করে কথা বলা, এটি কি বড় শক্তিগুলো যেমন যেটা আপনি উল্লেখ করছিলেন যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের অবস্থান কি কিছুটা পরিবর্তন করতে পারে? তার কোনো সম্ভাবনা তৈরি হবে? আমার মনে হয় তৈরি হবে, কেননা উনি কিন্তু ফ্যাক্ট বেসড হয়েছেন এবং আপনি এমনিতেই জানেন আমি রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছি, পৃথিবীর লার্জেস্ট ক্যাম্প, এবং সেখানে যেভাবে মেকশিফট ঘর করে তারা থাকছেন, তাদের যে বরাদ্দ, এর নিচে যদি তারা অপারেট করেন তখন কিন্তু আপনার জীবনহানির কারণ হবে তারা। আরেকটা জিনিস হচ্ছে যে হোস্ট কমিউনিটি, তাকেও কিন্তু বিপদে ফেলে দিচ্ছে, কারণ সে তো আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে। মানুষ তো একটা চলমান প্রাণী
সে এখন টেকনাফ, কক্সবাজার, চিটাগাং পর্যন্ত বিস্তৃত হওয়ার চেষ্টা করছে। এখন ইউরোপিয়ান ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না কিংবা অন্যান্যদের দায়িত্ব রয়েছে যে তাদেরকে এই ভরণ পোষণের ব্যাপারে কমিটেড হওয়া। এবং বাংলাদেশ শুরু থেকেই একটা জিনিস ভালো করেছে, তারা ট্রান্সপারেন্ট ছিল যে এই টাকা আমরা পাই, এই টাকা আমরা খরচ করি। এবং বাংলাদেশের মতো একটা অর্থনীতি 17 লক্ষ শরণার্থীকে আপনার দিনের পর দিন এভাবে যে হোস্ট করবে, এটি কিন্তু সম্ভব না। আর এটি শুধুমাত্র খালি চোখে চাল ডাল বিতরণ না, এর সাথে সিকিউরিটির কনসার্ন আছে। আপনি জানেন যে এর সাথে অনেক মিসক্রিয়েন্টসরা তারা তাদের নেটওয়ার্ক দাঁড় করিয়েছে। বাংলাদেশের ড্রাগ সাম্রাজ্যের একটা বড় সেন্টার তৈরি হয়েছে রোহিঙ্গা। ফলে বাংলাদেশের জাতীয় অস্তিত্ব এবং নিরাপত্তার হুমকির ভ্যালু কত, সেটিও কিন্তু আমাদেরকে ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশকে লাস্ট যেটি আমি মনে করি, আপনি এই শরণার্থীদেরকে ওইসব দেশেও নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। একবার এই কথা কিন্তু হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র কতজন নিবে, ইউকে কতজনকে নিবে। অনলি তখন তারা বুঝতে পারবে যে এই ডিএনএটা কারা, জাতিগোষ্ঠীটা কারা, এবং তাদের দায়িত্ব সেটা যদি 5,000ও হয়, 10,000ও হয়, সেটির দায়িত্ব আসলে কি করে একটি দেশ 17 লক্ষ মানুষকে বছরের পর বছর হোস্টিং করছে বাংলাদেশের মতো একটা টাইনি কান্ট্রিতে। কাজে আমার মনে হয়েছে যে প্রফেসর ইউনূস এবং তার সরকার এই জায়গাটিতে আন্তর্জাতিক কমিউনিটিকে ইনভলভ করার ক্ষেত্রে যতটা সম্ভব সেটি করার চেষ্টা করেছেন। অতীতে আমরা অনেককে অনেক বাগাড়ম্বর করতে দেখেছি, কাজের কাজ কিন্তু কম হয়েছে। আর কূটনীতির ভাষা, উনি গতকালকে জাতিসংঘে যেটি বলেছেন শুক্রবার রাতে, সেই ভাষার ওনার যে পরিশীলিত ভাষা এবং এনগেজমেন্টের ভাষা, আই থিঙ্ক হি ওয়াজ অ্যাট হিজ বেস্ট। কাজে এটিতে কাজ হবে বলে আমার ধারণা। আশরাফ স্যার, আপনি শুরুতে বলছিলেন যে প্রধান উপদেষ্টা এই সরকারের বিরুদ্ধে যে বিভ্রান্তিমূলক প্রচার চলছে সেই বিষয়ে কিছুটা উল্লেখ করেছেন। আমি আপনাকে বলেছিলাম যেন পরে আলাদাভাবে আলোচনা করব। চলুন আমরা সেই বিষয়টিতে যাই। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেছেন যে বর্তমানে বিভ্রান্তিমূলক প্রচারণা ও ঘৃণাত্মক বক্তব্য গুরুতর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। এটা উনি গ্লোবালি বলেছেন। সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রসঙ্গে উনি বলেছেন যে গত বছর বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ের উল্লেখ করেছেন তিনি, এবং বলছেন যে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীর পক্ষ থেকে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো হয়েছে এবং হচ্ছে, এবং এটা পরিস্থিতিকে আরো জটিল করেছে। আশরাফ স্যার, আপনি নিশ্চয়ই জানেন যে এই ভাষণের আগে প্রফেসর ইউনূস আরো দুটো জায়গায় কিছু কথা বলেছেন। একজন হলেন ভারতের রাষ্ট্রদূত যেটা নিয়োগ হয়েছেন, যিনি আমেরিকার, উনি এখনো যোগদান করেনি কিন্তু নিয়োগ হয়েছেন, ওনার সঙ্গে একটা বৈঠক হয়েছিল, এবং আরেকটা সেমিনারে উনি বক্তব্য রেখেছিলেন। একই ধরনের বক্তব্য রেখেছেন। উনি স্পষ্ট করে বলেছেন যে আসলে ছাত্রদের গণ অভ্যুত্থান দিল্লি ভালোভাবে নেয়নি, এবং তারা দক্ষিণপন্থী হিসাবে এখানে উল্লেখ করেছেন, যেটা আপনি বলছিলেন তালেবান বলেছেন, ইত্যাদি ইত্যাদি। আমার প্রশ্ন হলো যে এই যে ভারতের নাম না নিয়ে উনি জাতিসংঘে কিন্তু স্পষ্টভাবে কথাগুলো বলছেন, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? গত 14 মাস ধরে আমরা দেখছি ভারত একেবারেই হজম করতে পারেনি বাংলাদেশের পরিবর্তন। এখন বিজেপি সরকার 10 বছর ক্ষমতায় রয়েছে, বাংলাদেশের সব লোক বুঝতে পারছে হিন্দু জাতীয়তাবাদীদের সরকার, এবং তারা দেশটিকে অস্থিতিশীল করে রেখেছে, মুসলমান সংখ্যালঘুদেরকে বিপদে ফেলেছে। এখন রাষ্ট্রীয়ভাবে কিন্তু আমরা এই কথাগুলো বলতে পারিনি, আপনি বা আমি ব্যক্তিগতভাবে বলতে পারি। ভারত কূটনীতির সমস্ত রীতিনীতি ভঙ্গ করে বাংলাদেশকে 14 মাস ধরে বিষোদ্গার করেছে, মিথ্যা অপপ্রচার করেছে, এবং ওয়েস্টকে বলার চেষ্টা করেছে যে তার পাশে একটা আফগানিস্তান তৈরি হচ্ছে। ভারতে যখন উগ্র হিন্দুবাদ জেগে উঠবে বা যারা তাকে জাগাবে, তাদের এটি মাথায় রাখতে হবে প্রতিবেশী দেশে উগ্র ইসলামপন্থীরা ক্ষমতায় আসবে এবং তারা ভালো করবে। কেননা আপনি যখন এই এক্সট্রিম করবেন, এদিকে এই এক্সট্রিম হবে। মানুষ বেঁচে থাকার জন্য, তার শ্বাস নেওয়ার জন্য তার রাজনৈতিক ভাষা ব্যবহার করবে। এখন ভারতকে আমরা যেই রোলে দেখতে পেলাম যে কার্যত ভারতের সাথে 14 মাস হয়েছে আপনার কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, 1। 2 হচ্ছে আপনি 5,000-এর মতো আওয়ামী লীগের অপরাধীদেরকে ভারতে আশ্রয় দিয়েছেন এবং তারা করে খাচ্ছে কলকাতা এবং অন্যান্য শহরে। 3 হচ্ছে বাংলাদেশের প্রধানতম গণহত্যাকারীকে আপনি ভারতে আশ্রয় দিয়েছেন।
তিনি ওখান থেকে অডিও ক্লিপ ছাড়ছেন, মিটিং করছেন, এমনকি নিউ ইয়র্কে যে ডিম মেরেছে তাকে সাধুবাদ জানিয়েছেন। ফলে তার সঙ্গে কথা বলেছে, হ্যাঁ, কি ভয়ঙ্কর অবস্থা। ফলে এটা তো একটা শেষ হয়ে যাওয়া ঘটনা না, না, বরঞ্চ প্রতিদিন লিভিং অ্যান্ড ব্রিদিং ইভেন্ট। ইন্ডিয়া, আওয়ামী লীগ, হাসিনা এবং তার লোকরা এখন বাংলাদেশের সরকার বা বাংলাদেশকে নিয়ে যা করছে এটি সব অপরাধের আওতায় পড়ে। এবং আপনি যে বিদেশে এইসব কর্মকাণ্ড করছেন, এই যে আপনি জাতীয় নেতাদেরকে অপদস্থ করার চেষ্টা করেছেন, এগুলো বাংলাদেশের কান্ট্রি ইমেজের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। আমরা ভ্যালুয়েশন করতে শিখেছি চুরি করা অর্থ, যেটা আওয়ামী লীগ করেছে, কিন্তু কান্ট্রি ইমেজ নষ্ট করার ক্ষতি কি? প্রফেসর ইউনূস ভারতের ব্যাপারে এই জন্য কথাগুলো বলেছেন, উনি কিন্তু কোনো সহযোগিতা পাননি। উনি চেষ্টা করেছেন সহযোগিতার কথা বলতে। দেখুন, এখন পৃথিবী চলছে হচ্ছে ইন্টিগ্রেশনে, যে আমার একটি পোর্ট থাকবে কিংবা দুটি পোর্ট থাকবে, 6টি দেশ বেনিফিটেড হবে। এই কথা বলতে গেলেই ভারত মনে করে তার আপনার সেভেন সিস্টার নিয়ে আপনি একটা ষড়যন্ত্রের সাথে যুক্ত হয়েছেন। এখন ভারতকে প্রতিবেশীরা কেন আস্থায় নেয় না, এবং নেপালের পরিবর্তনেও কিন্তু আমি জানি না আপনি দেখেছেন কিনা, অনেক ভারতীয় মিডিয়াকে বিক্ষোভকারীরা কিন্তু হেনস্থা করেছে। তারা বলেছে যে ভারতের মিডিয়া কি ধরনের আজগবি খবর চেপেছে, অবিশ্বাস্য। কাজেই এই যে শ্রীলঙ্কার পরিবর্তন, নেপালের পরিবর্তন, বাংলাদেশের পরিবর্তন, ভারত চরমভাবে ব্যর্থ হয়েছে পরিবর্তনগুলো রিড করতে। এখানে একটা জিনিস বলি আপনাকে, আমার মনে হয়েছে ভারত শুধু তার প্রতিবেশীর কাছ থেকে একা হয়ে যায়নি, আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু সে একা হয়ে যাচ্ছে। না, নিশ্চিতভাবে সে একা হয়ে যাচ্ছে। আমি তো 3টি প্রতিবেশী দেশের কথা বললাম। আরেকটা জিনিস হচ্ছে, কূটনীতিতে একেবারে প্রাইমারি স্তরের কথা হচ্ছে, আপনি শুধু সরকার টু সরকার যোগাযোগ রাখবেন কিংবা একটি বিশেষ দলের সাথে, এটি হচ্ছে 50 বছর আগের ফর্মুলা। আপনি পিপল টু পিপল, ট্র্যাক টু, এগুলোতে কাজ করবেন। ভারত গত 15 বছরে একেবারেই করেনি। নেপালেও পরিস্থিতি তাই, শ্রীলঙ্কাতেও পরিস্থিতি তাই। আপনি এখন ভারত ইন্টারন্যাশনাল ট্রেডে অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অথবা পশ্চিমা বিশ্বের সাথে যেই সম্পর্কের অবনতি ঘটিয়েছে, ভারত একঘরে হয়ে যাচ্ছে। ভারত যেচে পড়ে চায়নার কাছে যাচ্ছে, রাশিয়ার কাছে যাচ্ছে। যেই দেশ থেকে বেনাপোল দিয়ে আপনার এক্সপোর্ট করা ভারত বন্ধ করেছে, সেই দেশ দিয়ে বিদেশে এখন তার পোশাক এক্সপোর্ট করার কথা বলছে, দ্যাট ইজ বাংলাদেশ। কাজেই আমার মনে হয় যে বাতাস ঘুরে যাচ্ছে, আর তরুণরা এই ধরনের প্রতিবন্ধকতা মেনে নিতে চাচ্ছে না, কোনো আধিপত্য মানতেই চাচ্ছে না। এবং আপনি ধরেন আজকে আবরার ফাহাদের মৃত্যু ফেনী নদীর পানি নিয়ে, আপনাকে নদী নিয়ে কথা বলতেই হবে। 54টি নদীর পানি আপনি কোথায় নিয়ে গেলেন? আপনি জানেন যে ভারতের ভেতরেও লোক আছে যারা নাকি শাবল নিয়ে ফারাক্কা ব্রিজ ভাঙার জন্য রওনা হওয়ার কথা বলছে। কাজেই আপনার চিন্তা করতে পারে এমন সাধারণ জনগণের ভয়েস কিন্তু সোচ্চার হচ্ছে। আমি গত 1 মাসে ভারতে অন্তত 3টি জায়গায় জেনজিদের উত্থান দেখতে পেলাম। লাদাখে তো অবিশ্বাস্য, মণিপুরে হয়েছে, বিহারে হয়েছে। ইট টেক্স ফিউ আদার ইনসিডেন্ট যেখানে আপনি দানা বেঁধে যাবে। এবং এদের কিন্তু দেখুন পৃথিবী কি আসবে, যেটা আপনি এই টক শোতে বলেছিলেন যে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্য হয়েছে। না, আপনি তো খেয়াল করেছেন ফিলিপিনে, ইন্দোনেশিয়াতে, নেপালে, এবং বাংলাদেশ একটা দারুণ উদাহরণ। কারণ এত নিরস্ত্র সাধারণ যুবক তরুণরা এবং এতটা নৃশংস শেখ হাসিনাকে মোকাবেলা করেছে। দেখুন নেপাল সেই তুলনায় শিশু, তারা দুর্নীতি করেছে, তারা অনেক ধরনের খারাপ আচরণের সাথে ছিল, কিন্তু বাংলাদেশের যে সংগঠিত অপরাধ সেই তুলনায় নেপাল কিন্তু অনেকেই, আমি দেখেছি দোসররা নেপালের সরকারকে খুব সমর্থন করছেন, কেননা তারা বলছেন যে বড় সংস্কারে হাত দিবে না, এগুলো তাদের পক্ষে যায় বলে। বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের। কাজেই আমার মনে হয় যে আমি খুবই আগ্রহী ভারতের পরিস্থিতি কোন দিকে যায়, এবং কারণ প্রতিবেশীর সাথে তার সম্পর্ক অত্যন্ত খারাপ। তার দেশের ভেতরে আপনি জানেন কি না যে সবচেয়ে বড় থ্রেট হচ্ছে মাওবাদীরা। ওই থ্রেট আছে, জেনজিদের বিক্ষোভ আছে। যেই ওয়াংচুককে কালকে অ্যারেস্ট করা হলো, সে ওইখানকার মোস্ট সেলিব্রেটেড অ্যাক্টিভিস্ট হয়েছে। হ্যাঁ, এবং তার কোনো রেকর্ড নাই যে আপনার অর্থ নিয়ে তহবিল তসরুপ করায় না, এগুলো কলোনিয়াল আইন দিয়ে জনগণকে
হেনস্থা স্বীকার করা হয়। ভারত এক্স্যাক্টলি মোদী সরকার ওই পথে হাঁটছে, যেই পথ থেকে সরাতে হলে বিক্ষোভ দরকার হয়। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। গাজা নিয়ে কথা হচ্ছে, বিশেষ করে এবারে জাতিসংঘে যে গাজা নিয়ে যে ঘটনাগুলো ঘটছে বেশ আলোচিত হচ্ছে সব জায়গাতেই। আপনি দেখেছেন যে গাজা ইসরায়েলি গণহত্যার কথা উল্লেখ করেছেন আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, এবং উনি স্পষ্ট বলেছেন যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা বাংলাদেশের অবস্থানটা দৃঢ়, তার পক্ষে রয়েছে। এটা হলো একটা দিক। এবং আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূস নানান ফোরামে কিন্তু গাজা গণহত্যার বিরুদ্ধে সোচ্চারভাবে ছিলেন, কথা বলেছেন, এবং বাংলাদেশের অবস্থান কি ফিলিস্তিনের ব্যাপারে আমরা বিশ্ববাসী স্পষ্ট জানে। কিন্তু আরেকটা ঘটনা ঘটছে যেটা আসলে অন্যরকম ঘটনা, যে জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় বেশিরভাগ দেশের কূটনীতিকরা ওয়াক আউট করেছেন, এবং আপনি দেখেছেন ছবিটা কেমন চাপাচ্ছে, কেউ নেই সামনে। এটা একটি গুরুত্বপূর্ণ ঘটনা নিঃসন্দেহে। এই যে আপনার দৃষ্টিতে, আপনাকে আমি জানতে চাইবো যে আপনার দৃষ্টিতে জাতিসংঘে এই ওয়াকআউট কি ইসরায়েলের জন্য এক ধরনের আনুষ্ঠানিক কূটনৈতিক বিচ্ছিন্নতার ইঙ্গিত দেয়? সাংঘাতিকভাবে দেয়। এবং আপনি যদি নৈতিকতার দিক থেকে দেখেন, এরকম ইঙ্গিতের পরে আপনার বুঝে যাওয়া উচিত ইয়োর ডেজ আর নাম্বারড, আপনি যা করছেন এটা বন্ধ করতে হবে। এখন ইসরায়েল বা নেতানিয়াহু যেই আচরণে আছেন, তারা পৃথিবীর কোনো কূটনীতি, কোনো নীতি নৈতিকতার ধার ধারছে না। আপনি দেখুন যেভাবে ফ্লোটিলা যাচ্ছে গাজাতে ত্রাণ সামগ্রী দিতে গিয়ে, সেটির দিকে তাকান। যেইভাবে ফ্রান্স, ইংল্যান্ডের মতো দেশগুলো টু নেশন থিওরিকে সাপোর্ট করছে, প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে, এর ইতিহাসে কখনো এরকম ঘটেনি। এবং জাতিসংঘে নেতানিয়াহু ভাষণ দিচ্ছেন, বলা যায় অডিয়েন্স পুরোটাই ফাঁকা। মানে এর চেয়ে অপমান, এর চেয়ে প্রতিবাদ, এর চেয়ে ঘৃণা প্রকাশ আপনি আর কী করে করবেন? এখন গাজাতে সমস্যাটি হচ্ছে এটা মিলিটারি পাওয়ার। একটা হচ্ছে যে যার মিলিটারি পাওয়ার নাই, আরেকটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মাইটি পাওয়ার আমেরিকা দ্বারা সাপোর্টেড। এখন এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ডিসিশন নিতে হবে তারা এই গণহত্যা চালিয়ে যাবেন কিনা। এইটা অনেক সময় হয়, আপনি যখন 100 বছর পরে ইতিহাস পড়বেন শুনে থাকবেন যে এই গণহত্যা চালিয়ে যাওয়ার জন্য নেতানিয়াহু পরবর্তীতে কি হয়েছিলেন। ইসরায়েলের ভেতরে হাজার হাজার মানুষ প্রতিদিন প্রতিবাদ করছেন, বলতে গিয়ে যে এই নেশনের সিটিজেন হিসাবে তারা আর স্বস্তিতে নাই। এবং তার যে অভ্যন্তরীণ রাজনীতি, সেখানে আপনি জানেন নেতানিয়াহু সাংঘাতিক প্রশ্নের মুখে রয়েছেন। কাজেই কেউ কেউ তো বলেন যে তার বিচার এড়াতেই সেই হত্যাকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে, জিয়ে রাখছে। নিশ্চিতভাবেই, এবং প্রতিবার তাই হচ্ছে। আপনি চিন্তা করুন, উনি ট্রাভেল করেছেন ফ্রান্সকে এড়িয়ে, যাতে করে কোনো কারণে আইসিসির যদি অর্ডার কার্যকর হয় তাকে যেন ফ্রান্সে নামিয়ে নিয়ে না, বন্দি না করা হয়। কাজেই একটা টেরোরিস্ট রাষ্ট্র, একটা মানবাধিকার লঙ্ঘনকারী রাষ্ট্র তার মিলিটারি পাওয়ার দিয়ে মানবাধিকারকে ধ্বংস করছে। এর বাইরে গাজার ব্যাপারে আর কোনো ব্যাখ্যা নাই। এবং পৃথিবীতে যাদের শক্তি রয়েছে তাদের এখন সর্বোচ্চটা নিয়ে, আমাদের প্রফেসর ইউনূস খুব দারুণভাবে বলেছেন, কারণ উনি শান্তিতে নোবেল বিজয়ী একজন মানুষ, উনি বড় দেশগুলোর কথা বলেছেন। আপনি জানেন যে টনি ব্লেয়ারকে নিয়ে একটি অন্তর্বর্তী অ্যাডমিনিস্ট্রেশনের কথা ওনারা ডোনাল্ড ট্রাম্প বলছেন, এবং যেখানে হয়তো এখন একটা শান্তি এনে
আবার পুনর্বাসনের চেষ্টা করা হতে পারে। কিন্তু যেই ক্ষতি হয়েছে, প্রায় 70,000 মানুষ মারা গেছে 2 বছরে, এবং প্রতিদিন আমরা যখন আজ কথা বলছি দেখা গেছে যে 80 জন, 90 জন, 100 জন প্রতিদিন মারা যাচ্ছে। পৃথিবীতে লাইভ গণহত্যা এরকম আর কখনো হয়নি। কাজেই এটির জন্য বিশ্বকে নিজের কাছে অনুতপ্ত হতে হবে, ক্ষমা চাইতে হবে, এবং আমাদের মনে রাখতে হবে বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এটি একটি কলঙ্কজনক ঘটনা। আশরাফ স্যার, আমি আরেকটা বিষয় জানতে চাই, আপনি আন্তর্জাতিক অঙ্গনে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এই যে গণহত্যা হচ্ছে বা হলো, যেভাবে বলুন না কেন, অনেকে বলছেন যে এই ধরনের গণহত্যা শুধু শুধু শেষ হয়ে যায় বা এর রেশ আর থাকবে না, বিষয়টা এরকম নয়। সম্ভবত অনেক কিছু পাল্টে যেতে পারে, বিশেষ করে মিডল ইস্টে অনেক কিছু পাল্টে যেতে পারে, এবং সেই পাল্টানোটা ইসরায়েলের জন্য চরম হুমকি হয়ে দেখা দিতে পারে। আপনার কি মনে হয়? নিশ্চিতভাবে পারে। তার আগে আমি বলি, যুদ্ধ কিন্তু বিনা কারণে হয় না। আমরা কিন্তু নেতানিয়াহুকে একটা পাগল লোক যুদ্ধ করছে এরকম সরলীকরণ করলে হবে না। এর পেছনে ট্রিলিয়নস অফ ডলার বিপণন এবং ব্যবসা রয়েছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত রয়েছে, এবং তার পাল্টা আবার কাতার, কুয়েতের মতো দেশগুলো আবার অস্ত্র কিনছে, সেটিও একটি কারণ রয়েছে। আপনি জানেন যে জাতিসংঘের একটি রিপোর্ট বেরিয়েছে, 60-এর মতো টেকনোলজিক্যাল কোম্পানি এবং মাইক্রোসফট থেকে শুরু করে ওরাকল পর্যন্ত, তারা ইসরায়েলের সাথে কোনো না কোনো লেভেলে রিসার্চে, প্রোডাক্ট ডেভেলপমেন্টে, ডেটা মাইনিংয়ে কাজ করেছে এবং করছে। কাজেই এর সাথে বিশ্বের ব্যবসা জড়িত, অস্ত্রের ব্যবসা জড়িত, এবং ভবিষ্যতের যে আপনার নতুন লাইন ড্র করার বিষয় রয়েছে সেটি জড়িত। কাজেই এটি বেশ কমপ্লিকেটেড, এবং এটিকে আপনার শূন্যের কোথায় নিতে হলে আপনাকে একটা রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, এবং সেটি বিশ্বের কাছে পরিষ্কার হতে হবে। এই পুরো জিনিসটাতেই মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি কিন্তু ইহুদিরা কন্ট্রোল করে। কাজেই তারা চেষ্টা করছে যে তাদেরগুলো অনেকগুলো মুখোশ রয়েছে, কখনো সে নেতানিয়াহুর মুখোশ পড়ছে, কখনো ট্রাম্পের মুখোশ পড়ছে, কখনো সে স্টক মার্কেটে যে সবচেয়ে বড় বায়ার তার মুখোশ পড়ছে, কখনো সে হলিউডের ফিল্ম মেকারের মুখোশ পড়ছে। এইরকম করে পৃথিবীতে সেদিন একটা জিনিস দেখলাম যে মিডিয়া, বড় বড় প্রতিষ্ঠান যারা রয়টার্স, এপি, এএফপি, তাদের কোনো নীতি নির্ধারকও কিন্তু এই ধরনের ডিসিশন মেকিংয়ের সাথে যুক্ত। তারা যখন গাজা নিয়ে রিপোর্ট করেন, তারা ঠিক বলেন না বোমাটি কোথা থেকে আসলো, কিন্তু আপনার ইউক্রেন নিয়ে যখন বলেন তখন বোমাটি রাশিয়া থেকে আসলো বলেন। গাজার সময় তারা খুঁজে পান না বোমাটি কোত্থেকে বেরোলো। ফলে আমরা আল জাজিরার একটা মিডিয়া নেটওয়ার্কের সাথে কথা বলতে গিয়েছি রিসেন্টলি, তারা পরিষ্কার এভিডেন্স দিয়ে দেখালো যে কি করে মিডিয়া আউটলেটগুলো এই গণহত্যার সঙ্গী। আশরাফ স্যার, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।